তো কেমন আছো বন্ধুরা? আমি তোমাদের পলাশ স্যার আবারও তোমাদের সামনে বেশ কিছু অঙ্ক নিয়ে চলে এসেছি। যে অঙ্কগুলো আগামী ডব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডিতে যারা পরীক্ষা দিতে চলেছো বা যারা প্রিপারেশন নিতে চলেছো পরীক্ষার জন্য, তাদের জন্য এই অঙ্কগুলো খুবই হেল্পফুল হবে। এবং তোমরা যদি অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে দেখবে আমি এই অঙ্কগুলো কত শর্ট নিয়মে বা কত শর্ট ট্রিক্সে তোমাদেরকে শিখিয়েছি, সেটা তোমরা ভালো রকম বুঝতে পারবে। এবং এই নিয়মগুলো যদি তোমরা ফলো করো তাহলে দেখবে কয়েক সেকেন্ডে তোমরা এই অঙ্কগুলো নামিয়ে আসছো। ঠিক আছে? তো চলো আমরা অঙ্কগুলো শুরু করি, দেখো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। দেখলে তোমরা ভালো রকম বুঝতে পারবে কিভাবে অঙ্কগুলো করা হয়েছে এবং কি কোন মেথডে করা হয়েছে। তো শুরু করি। দেখো, প্রথম অঙ্কটা বলেছে নিচের সংখ্যাগুলিকে বড় থেকে ছোট অনুসারে সাজান। এ সমান সমান 0.32 মাথায় হচ্ছে বার, বি সমান সমান বলেছে 1/3, সি বলা আছে √0.32, রুট রুট দিয়ে বলা আছে 0.32, ডি বলা আছে 0.32। ওকে, তো এর মধ্যে কোনটা বড়, তারপরে কোনটা, তারপরে কোনটা, এইভাবে চারটে সংখ্যা বড় থেকে ছোট সাজাতে হবে। তাহলে আমরা প্রথমে জানি কি, প্রথম যেটা বলা আছে সেটা লিখে ফেলি। 0.32 মাথায় বার দেওয়া আছে বা পৌনঃপুনিক দেওয়া আছে বাংলায় যেটা বলা হয়। তাহলে দেখো 0.32 মাথায় পৌনঃপুনিক মানে কি লিখবো, ওই সংখ্যাটা রিপিট হয়েছে। তাহলে 0. আমরা কি লিখবো 32, আবার 3 এখানে আমরা 2 নেব, কিন্তু আমরা দশমিকের পরে কি করব, মানে 3232 করে এইভাবে তো রিপিট হয়েছে। তো আমরা কি করব, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত সংখ্যা নেব, সেই জন্য লাস্টের দুইটা সেটা আর লিখলাম না, এটাকে আমরা মুছে দিলাম। ওকে, তোমরা বুঝতে পেরেছো? তো চলো এর পরেরটা দেখি। পরেরটা দেখি কি বলা আছে, 1/3। তাহলে এককে যদি তুমি 3 দিয়ে ভাগ করো দেখবে আসবে 0.333, মানে এটা লাস্টের থ্রিটা কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে, সেই জন্য আমরা যেহেতু 3 ঘর পর্যন্ত নেব, সেই জন্য এই পর্যন্ত আমরা লিখে দিলাম। আচ্ছা দেখো, এরপরে আছে আমাদের আছে হচ্ছে √0.32। দেখো, এই সংখ্যাটা বের করতে গেলেই কিন্তু ছেলেদের মাথা খারাপ হয়ে যাবে, ম্যাক্সিমাম স্টুডেন্টদের মাথা খারাপ হয়ে যাবে। কারণ কি, দেখো আমরা এখানে যদি স্কোয়ার নাম্বার থাকতো তাহলে কি করতাম, ইজিলি রুট করে দিতে পারতাম। কিন্তু আমাদের এখানে তো স্কোয়ার নাম্বার দেওয়া নেই এবং এমন একটা নাম্বার দেওয়া আছে যার হচ্ছে রুট হয় না। তো কি করব, তো আমরা এখানে আগে লিখে ফেলি। দেখো এখানে আমরা কি লিখবো, আচ্ছা এখানে আমরা লিখবো রুট 32/100, এটা লিখতে পারি তো, যেহেতু পয়েন্ট আছে পয়েন্টের বদলে 100 আসবে। তাহলে এখানে আমরা কি লিখব, এখানে আমরা লিখব √32/10, এটা লিখলাম। এবার দেখো 32 আমরা রুট কিভাবে বের করছি সেটা দেখো। দেখো 32 রুট বের করার যে নিয়ম আমি তোমাদের শেখাবো সেটা এখানে ভালো করে লক্ষ্য করো। দেখো আমরা এখানে 32 রুট বের করতে হবে, তাই না? তো কি করব, 32 মানে 32-এর আগে কোন যে কাছাকাছি যে স্কোয়ার নাম্বার, অথবা 32-এর পরে যে স্কোয়ার নাম্বারটা আছে, মানে কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা আছে সেটা কিন্তু আমরা নেব। তো আমরা দেখো 32-এর পরে কাছাকাছি যে স্কোয়ার নাম্বারটা আছে সেটা হচ্ছে 36, তাই না? তার জন্য আমরা কি লিখবো, √36। আচ্ছা বলো তো 36 থেকে কত বাদ দিলে হবে 32? তাহলে এটা হবে 4। তাহলে দেখো 36-এর রুট মানে কত, 6। আচ্ছা, এখানে দেখো -4। আচ্ছা এই যে 6টা পেয়েছি না, এই 6টার ডাবল দিয়ে, কিন্তু ডাবল সংখ্যা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটা 4কে ভাগ করতে হবে 6-এর ডবল সংখ্যা দিয়ে। মানে ধরো এখানে যদি 4 হতো, সরি এখানে 6-এর বদলে 8 হতো, তাহলে 8-এর ডবল কি, 16। বা এখানে যদি 9 হতো তাহলে 9-এর ডবল সংখ্যা কি হতো, সেটা 9-এর ডবল সংখ্যা হচ্ছে 18। তার যেটা থাকবে, যে সংখ্যাটা এখানে আমাদের থাকবে, যে 6টা আমরা পেয়েছি, এরকম যে সংখ্যা থাকবে তার ডাবলটা দিয়ে এখানে আমাদেরকে ভাগ করে দিতে হবে ওই 4টাকে। ঠিক আছে? তাহলে দেখো এটা আমরা এখান দিয়ে একটু মুছে দিই, দিয়ে আবার একটু মুছে গেল 6টা। তাহলে দেখো এখানে আমরা 6টা যেরকম ছিল লিখে দিলাম। তাহলে দেখো এটা যদি কাটি কত হয় বলো তো, 1/4। তাহলে 1/4 মানে আমরা কি জানি, 1/4 মানে, সরি সরি সরি, একটু দাঁড়াও, এইটা হবে, মাইনাসটা বসানো হয়নি। ঠিক আছে, তাহলে দেখো এখানে হবে, আরে বাবা, এখানে হবে
সিক্স মাইনাস 1/4 মানে কত জানি 0.25। তাহলে আমরা কি হবে 6 থেকে 0.25 মাইনাস দিয়ে দেবো, তাহলে বলো তো কত হবে 75.5। তাহলে 5.75 এটাই হবে না। তো দেখো এই তো আমরা বেরোলো এটা 32-এর রুট বেরোলো 5.75, কিন্তু আমাদের এই যেহেতু নিচে 10 আছে, তাহলে এখানে 10টা বসিয়ে দেবো, 10টা বসালে দশমিকটা কি হবে আগে চলে আসবে, তাহলে কত হবে 0.575, তাই না? তাহলে বুঝতে পারলে, তাহলে আমরা 32-এর আমরা তাহলে এবার 32-এর রুটটা কত পেলাম, এখানে হচ্ছে 0.575। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো আমরা ওই পার্টটুকু একটু মুছে দিই, দিয়ে তারপরের পার্টটা আমরা করছি। ওকে, তাহলে আমরা কি করব, এই যে 32-এর যে এটা আমরা রুট করেছিলাম একটু একটু মুছে দিলাম। মুছে দিয়ে দেখো, আশা করি তোমরা কিভাবে 32-এর রুট বের করবে সেটা আমি তোমাদেরকে দেখাতে পেরেছি। ওকে, তাহলে এইভাবে করবে, দেখবে যেগুলো রুট করা যায় না কয়েক সেকেন্ডে তোমরা কিন্তু করে আসতে পারবে। ওকে, তো চলো এর পরের দেখো, এর পরের সংখ্যাটা কি বলা ছিল, এর পরের সংখ্যাটা বলা ছিল 0.32। তাহলে এটা যদি আমরা করি এখানে কি হবে 32/100। ঠিক আছে, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে 8, আর 4 দিয়ে কাটলে 25, তাহলে এখানে হবে 8/25। তাহলে 8/25কে যদি 8কে যদি তুমি 25 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, যেহেতু আমাদের এটা ভাগ করতেই হবে সেহেতু করে দেখে নিই কত হবে। তাহলে 25 দিয়ে এটাকে ভাগ করে দাও, 25 দিয়ে ভাগ করলে দেখো 0 বসিয়ে একটা পয়েন্ট দিয়ে একটা 0 নাও 80, তাহলে 3×25 = 75। ঠিক আছে না, 5 দশমিকের জন্য একটা শূন্য নামবে, আর এটা কত হবে 25×2 = 50। তাহলে দেখো আমরা এইটাকে বলতে পারি কত না 0.32, যেহেতু 3 ঘর সংখ্যা নেব তাহলে এখানে 0 বসিয়ে দেবো, আর 320। তাহলে বলো তো এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা? তাহলে দেখো এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা সব থেকে বড় সংখ্যা কোনটা, না সেটা হচ্ছে আমাদের এই সংখ্যাটা, বা √0.32। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের ফার্স্ট অ্যান্সার, সি। তারপরে কোনটা হবে বলো তো, তারপরে হবে দেখো অপশান বি, এইটা হবে না, তাহলে বি। ঠিক আছে, তারপরে কোনটা হবে বলো তো, তারপরে হবে তোমাদের এ। ওকে, তারপরে হবে তোমাদের ডি। তাহলে এই অপশানটা তোমাদের কোথায় বসে আছে বলো তো, অপশান বিতে বসে আছে। তাহলে আমাদের অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো চলো পরের অঙ্কে যাই। দেখো এখানে কি বলেছে, একটি ঘনকের আয়তন a = x3, যেখানে x প্রতিটি বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা ঘনক যার আয়তন বলে দিয়েছে a = x3, যেখানে x প্রতিটি বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য যদি 10% বাড়ানো হয়, বাড়ালে আয়তন কত বৃদ্ধি হবে। তাহলে দেখো প্রত্যেকটা ছেলের কাছে এই ধরনের অঙ্কগুলো একটু মানে টাফ মনে হয়, কারণ কি এই অঙ্কগুলো করতে গেলে একটু তাদের মাথা ঘামাতে হয়, কিভাবে করবে সেটা তারা বুঝে উঠতে পারে না। তো দেখো এখানে তাহলে আমরা কি করব, আমরা কি এক্স বসিয়ে তার 10% করে করে দেখবো না, আমরা কি করব একটা মেথড অ্যাপ্লাই করব। সেই মেথডটা কি বা সূত্রটা কি, না সূত্র বলবো না, এটা মেথড, a প্লাস বি প্লাস ab/100। ওকে, তাহলে আমাকে এখানে এটা কি, না আমাদের এটা হচ্ছে এই 10%, আর বিটাও কি, না আমাদের বি এখানেও কিন্তু 10%। ওকে, তাহলে দেখো আমরা এখানে কি বসাবো, 10 প্লাস 10 প্লাস 10 × 10/100। তাহলে দেখো 10 দিয়ে 100 কেটে দাও, তাহলে এখানে কত থাকবে, এইটাকে যদি আমরা করি তাহলে 20 আর 1-এ 21%। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু যদি এটা স্কোয়ার বলা থাকতো এরিয়াটা, তাহলে কিন্তু আমরা দুবারই করতাম, কিন্তু আমাদের দেখো কিউব বলা আছে, মানে আরেকবার 10 দিয়ে যে আমরা এটা পেয়েছি তার সঙ্গে আবার 10% অ্যাড করে করতে হবে। তাহলে এখানে আবার এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 21%, আর বিটা হয়ে যাবে 10%। তাহলে দেখি কি হবে, সেম একই মেথডেই তোমাদের করব। তাহলে 21 প্লাস 10 প্লাস 21 × 10/100। ওকে, তাহলে দেখো এখানে আমি 21 আর 10 যদি যোগ করি কত হবে 31, প্লাস এখানে কি পাবো 0 0 কেটে দাও, তাহলে এখানে কি হবে
2.1, তাহলে আমাদের অ্যান্সার কি হবে 33.1। তাহলে অপশান বি ইজ দ্য অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 28 দিয়ে গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 28 দিয়ে গুণ করলে সংখ্যাটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এখানে কি করব, 28টাকে একটু যদি এইভাবে ভেঙে নিই, দেখো তো পারি কি না। তাহলে 28টাকে যদি এইভাবে ভেঙে নিতে হবে না, 2 × 2 × 7 করতে পারি তো, 4 × 7 = 28। তাহলে দেখো বর্গ করতে গেলে কি হয়, জোড়া জোড়া সংখ্যা নিতে হয়। তাহলে এখানে একটা 7 তো আমাদের কম আছে, তাহলে একটা 7 বসিয়ে নেবো, নিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো? নাহলে তোমরা কি করতে হবে না, সংখ্যাগুলোকে ভাগ করে করে দেখতে হবে। আমরা এইভাবে করবো না, তো এইভাবে আমরা দেখে নেবো। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো 4 নম্বর অঙ্কে এখানে কি বলা আছে, গণিত পরীক্ষায় 5 জন ছাত্রের প্রাপ্ত নম্বর পরপর 5টি অযুগ্ম সংখ্যা। তাহলে একটা গণিত পরীক্ষা হয়েছে, সেখানে 5 জন ছাত্রের 5 যেটা নাম্বারগুলো পেয়েছে তার 5টা নাম্বার হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে এদের মোট নাম্বার 185 হলে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর কোনটা। তাহলে দেখো আমরা কি করব, এখানে আগে এই যে 185 বলেছে না, তাদের টোটাল নাম্বার, এদের গড় নাম্বার বের করে নিই। গড় নাম্বার বের করার জন্য কি করব, 185কে 5 দিয়ে ভাগ দিয়ে দেবো। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে বলো তো, 3 × 5 = 15 আর 5 × 7 = 35। তাহলে দেখো আমাদের অযুগ্ম সংখ্যা মিডিল সংখ্যাটা যেটা বেরিয়েছে, গড় মানে মিডিল, তাহলে সেটা 37 বেরিয়েছে। আচ্ছা 37-এর পরের বিজোড় সংখ্যা কত, 31। আচ্ছা 37-এর আগের বিজোড় সংখ্যা কত, 35। আচ্ছা 39-এর পরের বিজোড় সংখ্যা কোনটা, 41। আচ্ছা 35-এর আগে বিজোড় সংখ্যা কোনটা, 33। আমাদের কি বলেছে, সর্বোচ্চ প্রাপ্ত নম্বরটা কত। হ্যাঁ, এদের মধ্যে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর হচ্ছে 41। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখলে তো এই অঙ্কগুলো বলো তো তোমাদের করতে কত সময় লাগবে, বড়জোর 10 সেকেন্ডের বেশি তোমাদের সময় লাগবে না। চলো দেখো এখানে বলেছে 5 নম্বর অঙ্ক কি বলেছে, 5টি কলা এবং 60টি আমের মোট দাম হচ্ছে 400 টাকা। যদি প্রতিটি কলার দাম প্রতিটি আমের দামের 80% হয়, তবে প্রতিটা আমের দাম কত। তাহলে দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ছেলেদের কাছে খুবই পাজলড, এবং তারা হলে বসে ভাবতে পারে না যে কিভাবে অঙ্কটা করব। তো চলো আমরা দেখাই কিভাবে তোমাদের অঙ্কটা আমি করাচ্ছি। তাহলে দেখো যেহেতু প্রতিটি আমের দাম চেয়েছে, তাহলে আমি ধরে নেব প্রত্যেকটা আমের দাম হচ্ছে এক্স টাকা। তাহলে 60টা আমের দাম কি হবে, 60 × x মানে 60x টাকা। ওকে, এবার দেখো অঙ্কটাতে কি বলেছে না, যদি প্রতিটি কলার দাম প্রতিটি আমের দামের 80% হয়, তাহলে দেখো আমের দাম তো আমরা ধরেছি এক্স, তার 80% যদি করি কত হবে, 80/100। তাহলে এটা কেটে দাও, আর এখানে আমরা একটা 50 গুণ করে দিলে কি হবে, 50টা কলার দাম পেয়ে যাব। তাহলে দেখো এখান দিয়ে একটা 0 0 কেটে দাও, তাহলে এখানে কি হবে, 40x। তাহলে এখানে দেখো আমরা কি পেলাম, 60x প্লাস 40x, যার দাম হচ্ছে 400 টাকা টোটাল বলেছে। তাহলে এখানে কি পাবো বলো তো, 100x সমান সমান 400। তাহলে এখানে x এর মান আমরা কি পাবো না, 4। তার মানে আমরা বলতে পারি প্রত্যেকটা আমের দাম ছিল 4 টাকা। আশা করি বুঝতে পেরেছো। দেখেছো কত কম সময়ের মধ্যে তোমরা এইভাবে অ্যান্সারটা করে আসতে পারবে। চলো পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে না, দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11, এদের একটি 55 হলে অপরটি কত। তাহলে দেখো দুটো সংখ্যার লসাগু বলেছে 385 এবং গসাগু বলেছে 11, এবং একটা সংখ্যা বলেছে অপর সংখ্যাটি বের করতে হবে। তো এর জন্য যে নিয়মটা আছে বা যে ফর্মুলাটা আছে সেটা তোমাকে এখানে ইউজ করলে কয়েক সেকেন্ড হয়ে যাবে। সেই ফর্মুলাটা কি না, লসাগু ইন্টু গসাগু বাই নম্বর বা সংখ্যা যেটা বলা আছে। ওকে, তাহলে দেখো এইটাকে যদি আমি ফেলি কি হবে, লসাগু কত বলেছে 385, গসাগু কত বলেছে 11, আর নাম্বারটা কত বলেছে 55। তাহলে দেখো 11 দিয়ে 55 কাটো 5, এটা দিয়ে 385 কেটে দাও, কত হয় বলে তো, 5 × 7 = 35, 5 × 7 = 35, 77 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কে যাই।
নম্বর অঙ্ক দেখো, প্রথম অঙ্কটা কি, 7 নম্বর অঙ্কটা কি বলেছে? প্রথম 2 ঘন্টা একটি বাস তার যাত্রাপথের 21 অংশ, 26 অংশ এবং তৃতীয় ঘন্টায় 45 কিমি যায়। এরপর যাত্রাপথের 23 অংশ বাকি থাকলে বাসটির যাত্রাপথের দূরত্ব কত? তাহলে দেখো, এই অঙ্কটা আমরা কত শর্ট নিয়মে করছি সেটা দেখো। আচ্ছা দেখো, আমরা ধরে নেব সমগ্র যাত্রাপথ পথটা হচ্ছে 100 অংশ। তাহলে আমরা এখানে কি লিখবো? 100 লিখবো। তাহলে এখান থেকে কি করব, 100 থেকে আমি কি করব, এই যে অংশগুলো মাইনাস করে দেবো। তাহলে দেখো, এখানে 21 অংশ বলা আছে, তাহলে 21 প্লাস 26 প্লাস 23। আচ্ছা দেখো তো, এখানে কত পাবো? 100 থেকে যদি আমি এটা মাইনাস করি, 3 আর 6 9 আর 1 10, তাহলে এখানে কি হবে? 100 মাইনাস, তাহলে 10-এর জন্য 0, 1 হাতে আছে, তাহলে এখানে হবে 3 2 5, 5 আর 2 7, ঠিক আছে না? তাহলে আমরা কি পেলাম? 30 অংশ। তাহলে 30 অংশ সমান কত গেছিল? 45। 1 সমান কত যাবে? আর 100 সমান কত যাবে বের করলে যাবে, বাই 30 ইন্টু 100। তাহলে দেখো 1 সমান কত গেছিল? এইটা, আর এইটা যাবে। তাহলে দেখো, এবারে এখানে আমরা কি করব? 0 0 কেটে দাও, 3 দিয়ে 45 কাটো, কত হয় বলো তো? 15। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 150 কিমি। তাহলে ডিস্টেন্সটা কত ছিল? 150 কিমি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের অঙ্কে যাই। বলেছে 2 বছর আগে পিতা পুত্রের বয়সের অনুপাত ছিল 6:1, 2 বছর পরে ওই অনুপাত হবে 4:1। এই এখন এই অনুপাত কত, মানে বর্তমানে তাদের অনুপাত কত সেটাই জানতে চেয়েছে। তাহলে খুবই সোজা। দেখো, এখানে আমি লিখব ফাদার ইজ টু সন। ওকে, দেখো ফাদারের কত ছিল? 6, আর সনের ছিল 1, ঠিক আছে, 2 বছর আগে। আর এখানে দেখো, ফাদার 2 বছর পরে গিয়ে কত হচ্ছে? 4, আর ছেলে তখনও আছে 1, মানে রেশিওটা এই আছে। তো আমাদের দেখো, আমাদের প্রথম কাজ হবে এই দুটো যে গ্যাপ আছে না, এই যে গ্যাপ আছে, এই গ্যাপগুলো আমাদেরকে সমান আছে কিনা দেখতে হবে ফার্স্ট। দেখো তো সমান পাচ্ছি কিনা, একদিকে পাচ্ছি 2, একদিকে পাচ্ছি কত? 0, তাহলে সমান নেই। তাহলে সমান করব কিভাবে? ওপরের গ্যাপ আর নিচের গ্যাপ দিয়ে জাস্ট রিভার্সে গুণ করে দেবে। তো উপরের গ্যাপ কত বলো তো? 5, নিচের গ্যাপ কত বলো তো? 3। তাহলে এই যে টোটালটার সঙ্গে আমরা কত গুণ করব? এই যে নিচের যে 3 পেয়েছি গ্যাপটা, এটা গুণ করব। আর এই যে গ্যাপটা, এই যে নাম্বার আছে রেশিওটা, এর সাথে কোন গ্যাপটা গুনবো? উপরের যে 5 গ্যাপটা পেয়েছি সেটা গুণ করে দেবো। তাহলে দেখো, এখানে আমি কি পাবো বলো তো? এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, দেখো 5 3 6 18, আর এটা কত পাবো? 3 একে 3। আচ্ছা, এখানে কত পাবো? 4 5 20, আর 5 একে 5। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। দেখো, এবার দেখো বোথ সাইডে গ্যাপ সমান হয়েছে, তো গ্যাপ 2 এসছে না? তাহলে এই 2 সমান আমাদের কত বলা আছে না? আগের 2 বছর আর পরের 2 বছর, মানে কত? টোটাল 4 বছরে। তাহলে 1 সমান কত হবে বলো তো? 1 সমান হবে 2। তাহলে এবার কি করব আমি? এবার এই যে যে কোনো রেশিওর সাথে তুমি 1 সমান 2টা পেয়েছো, গুণ করে দাও। তাহলে দেখো, এই 20-এর সাথে আমি যদি 2 গুণ করি কত হবে? এটা 40। আর এখানে যদি 2 গুণ করি এটা হবে 10, তাই না? কিন্তু আমার তো জানতে চেয়েছে বর্তমানে তাদের বয়সের রেশিও কত। আচ্ছা দেখো তো, এখান দিয়ে যদি আমরা 2 মাইনাস, কেন আমাদের এটা তো যে রেশিওটা দেওয়া আছে এটা তো মানে ফিউচারে গিয়ে হবে বর্তমান থেকে। তাহলে 2 করে যদি মাইনাস করে দাও, মানে 2 বছর করে কমিয়ে দাও, তাহলে এটা তখন হবে কত? 38। আর এইটা হবে তখন কত? 8। আচ্ছা, এইটাকে যদি ছোট করে কেটে নাও, এটা হবে 19, 2 দিয়ে ভাগ করে দাও, এটা হবে 4। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পেরেছো কত সহজে কিভাবে আমরা এই অঙ্কগুলো করে আসতে পারি, সেটাই তোমাদেরকে আমি দেখালাম। ওকে, চলো পরের অঙ্কে যাই। দেখো 9 নম্বর অঙ্কটা কি বলেছে? এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি, তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে কত কম সেটাই জানতে চাওয়া হয়েছে। তাহলে খুবই ভালো কথা, এই ধরনের অঙ্ক আমরা জাস্ট কয়েক সেকেন্ডে নামিয়ে দেবো। তাহলে দেখো, এখানে লিখবো এ ইজ টু বি। আচ্ছা, বলেছে এর আয় বি এর আয়ের চেয়ে 20% বেশি, তাহলে আমরা বলতে পারি কি না, এ বি 100 হলে তাহলে এ কত? 120। তাহলে এটাকে ছোট করে কেটে নাও,
তাহলে কত দিয়ে যায় বলো তো? 20 দিয়ে ভাগ করে দাও, দিলে এটা কত হবে? 5, এটা হবে 6, হ্যাঁ কি না? তো এবার দেখো, এ যেখানে 6 টাকা ইনকাম করে, বি সেখানে তখন 5 টাকা ইনকাম করে। আবার বলেছে, এইটাই বুঝতে পারছো তাহলে? আচ্ছা বলো তো, ক টাকা বেশি ইনকাম করে, এদের ডিফারেন্স কত? 1 টাকা না বেশি ইনকাম করছে। তাহলে এবার দেখো বলেছে বি এর আয় এর আয়ের চেয়ে কত কম হবে। তাহলে বি এর আয় এর আয়ের চেয়ে, তাহলে কার আয়ের চেয়ে? না, এর আয়ের চেয়ে। তাহলে দেখো 1 টাকা কম হবে না? তাহলে 6 টাকাতে 1 টাকা কম, তাহলে 1/6 অংশ হবে। তাহলে 1/6 অংশ মানে আমরা কি জানি? 16.2/3%। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে এইগুলো কিন্তু তোমাদের জানতে হবে, কত অংশ সমান কত পার্সেন্ট, তাহলে দেখবে কয়েক সেকেন্ডে কিন্তু অঙ্ক বেরিয়ে যাবে। নাহলে এটা তোমাকে আবার ভাগ করে দেখতে হবে, সেই ঝামেলায় আমরা যাব না। 1/6 মানে 16.2/3। ওকে, চলো পরের অঙ্কে যাই। 10 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটি নল দ্বারা একটি জলাধার 45 মিনিটে পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা পূর্ণ জলাধার 30 মিনিটে শূন্য হয়। অর্ধ পূর্ণ অবস্থায় জলাধারের নল একসঙ্গে খুলে দিলে কত মিনিটে এটি শূন্য হবে? তা খুবই ভালো কথা, যখনই এইরকম যে সংখ্যাগুলো দেয়া আছে না, এখানে দেখো দেয়া আছে 45 মিনিটস, ওকে, এখানে দেয়া আছে 30 মিনিটস, তাহলে 45-এ পূর্ণ হয় আর 30 মিনিটে কি হয় না খালি হয়ে যায়। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? এই দুটো সংখ্যার লসাগু বের করতে হবে। আচ্ছা বলো তো, 30 আর 45-এর লসাগু কি হয় না? 30 আর 45-এর লসাগু হয় 90। তো তোমরা বলবে স্যার কিভাবে এটা করলেন? দেখো 30 যেখানে গিয়ে মেলে আর 45 যেখানে গিয়ে তাদের গুণ করলে মেলে, সেটা হয় তাদের লসাগু সংখ্যা। তাহলে 45-এর দুই গুণ করলে 90, 30-এর 3 গুণ করলে 90, তার মানে এদের লসাগু হবে 90। তাহলে বুঝতে পেরেছো? এবার দেখো দুটো পাইপ আছে, সেই জন্য আমরা দুটো দাগ টানলাম, ঠিক আছে। আচ্ছা দেখো তো, 45 মিনিটে প্রথম পাইপটা, ধরো আমি এটি এ পাইপ ধরলাম, এটা বি পাইপ ধরলাম, ওকে। তাহলে এ পাইপ 45 মিনিটে পূর্ণ হয়, মানে প্রত্যেক মিনিটে কত করে মানে ভরে, সেই জন্য 90 মিনিট, 90 ভরতে তাদের 45 মিনিট লেগে যাচ্ছে। দেখো 90-কে 2 দিয়ে ভাগ করে, 90-কে 45 দিয়ে ভাগ করে দাও, দিলেই আমরা পেয়ে যাব 2 করে, তার দুই পার্ট করে ভরছিল বলেই কিন্তু এই 90 পার্ট ভরতে তার 45 মিনিট সময় লেগে যাচ্ছে। তো এখানে কি হবে? যেহেতু ভরেছে সেই জন্য প্লাস। আচ্ছা দেখো, দ্বিতীয় নলটা যেটা আছে বি নল ধরেছি, সেটা কি 30 মিনিটে খালি করে দেয়। তাহলে 30 দিয়ে আমরা 90-কে ভাগ করে দেবো, দিলে কত হবে? প্রতি মিনিটে 3 করে খালি করে, এই জন্য কিন্তু তার 90 খালি করতে 30 মিনিট সময় লেগে যাচ্ছে। আর যেহেতু খালি করে সেই জন্য মাইনাস। আচ্ছা দেখো, আমরা তাহলে যদি তারা দুজনে একসাথে কত করে করে যদি করে, তাহলে কি হবে? তারা -1 করে খালি করবে না? তো এইট পর্যন্ত বোঝা যাচ্ছে। বলে দুজনে একসাথে যদি খুলে দেওয়া হয়, তাহলে কত করে কতক্ষণ লাগবে এটা জলশূন্য হতে। আচ্ছা যখন বলা আছে কি না, না ট্যাঙ্কটার মানে অর্ধেকটা জলপূর্ণ ছিল, তাহলে অর্ধেকটা মানে কি? এখান থেকে 45 অর্ধেক, তাহলে আর পড়ে আছে 45 ভরতে, কিন্তু ভরা আছে কত? 45 তো, 45 ভরা আছে আর 45 তোমাদের খালি অংশ আছে। তাহলে আমাদের বলেছে যদি, তাহলে এবার বলো তো, এবার তো দুটো নল চালালে খালি করার প্রবণতা বেশি, মানে খালি হয়ে যাবে। তাহলে এই যে 45টা ভরা ছিল, আর কি ট্যাঙ্কটা ভরবে? ভরবে না তো। এবার তাহলে 1 করে যদি খালি হয়, তাহলে 45 খালি করতে কত লাগবে? 45 মিনিট লাগবে। ওকে, তাহলে বোঝাতে পেরেছি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো দেখো, এখানে দেখো একটা অঙ্ক দিয়েছে এবং এর মধ্যে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো অনেক ছেলের কাছে এই ধরনের অঙ্কগুলো খুব কিন্তু ট্রিকি, মানে অঙ্কটার মধ্যে কিছু নেই কিন্তু দেখে অবাক হয়ে যাবে যে কিভাবে অঙ্কটা করব। তো দেখো, ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা বের করতে বলেছে, তাহলে একটা আমি তোমাদেরকে বের করে দেখাই, তারপরে দেখো পরেরগুলো কয়েক সেকেন্ডে তোমরা নিজেরাই বের করে নিতে পারবে। তাহলে দেখো প্রথমটা আছে 1/1/2। তাহলে দেখো এটা যদি আমি বের করি কি হবে? 1 × 2/1, তাহলে এখানে কত হবে? 2। তাহলে এইভাবে প্রত্যেকটা উল্টে গিয়ে গুণ হয়ে যাবে না? তাহলে এটাকে যদি উল্টে দিয়ে গুণ করো কত হবে? তাহলে প্রথমটা 2 পেয়েছি, তারপরটা হবে 3, তারপরটা কত হবে বলো তো? 4, তারপরটা দেখো নিচের সংখ্যাগুলো হচ্ছে, তাহলে জাস্ট নিচের সংখ্যাগুলো বসে দেবে, 2 3 4 5 এই সংখ্যাগুলো। এবার বলেছি এদের মধ্যে বড় সংখ্যা আর ছোট সংখ্যার যোগফল কত। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 2 আর বড় সংখ্যা হচ্ছে 5, তাহলে এই দুটোকে যদি আমরা যোগ করি কত হবে? 7। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। তো পরের অঙ্কে যাওয়ার আগে তোমাদের বলি, যারা
আগের ভিডিওগুলো দেখোনি তারা এখানে আমি তোমাদের উপরে আই বাটনে ক্লিক করবে এবং সেগুলো তোমরা কিন্তু সরাসরি সেই ভিডিওতে চলে যাবে এবং সেখান দিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে যাই। তো 12 নম্বর অঙ্কটা কি বলেছে, কলকাতা থেকে বহরমপুর পর্যন্ত 16 জনের একটি দল বাসে এবং 10 জনের একটি দল ট্রেনে গিয়েছিল। এতে দুটো দলের মোট খরচ হয়েছিল 1426 টাকা। ট্রেনের একটি টিকিটের দাম বাসের 3/2 গুণ হলে ট্রেনটির একটি টিকিটের দাম কত? ঠিক আছে, তাহলে দেখো ট্রেনের একটি টিকিটের দাম না বাসের দামের থেকে বাসের দামের 3/2 অংশ। তাহলে দেখো আমি এখানে যদি 3/2টা লিখি তাহলে এইটাকে বলতে পারি না ট্রেনের টিকিটের একটার দাম 3 টাকা যদি ধরি আর বাসের দাম কত 2 টাকা, এটাই তো বলতে পারি। তাহলে ট্রেনের টিকিটের দাম ধরে নিচ্ছি ওই 2/3 অংশ, ওপরে যে 3 টাকা আছে না 3 আছে ওটা ধরে নেবো ট্রেনের একটা টিকিটের দাম, আর 3 টাকা ধরে নিলাম, আর বাসেরটা কত না 2 টাকা। ওকে, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর দেখো আমরা অঙ্কটা কত সহজে করে ফেলছি। তাহলে দেখো ট্রেনের কতজন গেছে, ট্রেনে 10 জন গেছে, তাহলে 3 টাকা করে টিকিটের দাম হলে তাহলে 10 জনের জন্য কত টাকা হবে বললো তো, 3 টাকা করে মানে 30 টাকা হবে। বুঝতে পারলে তো? প্লাস এবার দেখো বাসে গেছে 16 জন, তাহলে 2 টাকা করে টিকিট হলে তাহলে 16 জনের টিকিট কত হবে 32 টাকা। তো এটাই তো বলেছে আমাদের 1426 টাকা, তাই না? তাহলে দেখো এটা কি হবে 62, তাহলে 62 যদি 1426 টাকা হয়, ঠিক আছে না? তাহলে 1 সমান কত বের করলেই আমাদের হয়ে যাবে, তাহলে 1 দিয়ে 1 সমান কত বাই 62। তাহলে এইটাকে যদি তুমি ভাগ করে দাও, তাহলে এইটাকে যদি তুমি ভাগ করো আমাদের কত আসবে বলো তো, এইটাকে দিয়ে ভাগ করলে হবে, আচ্ছা ভাগটা আমরা একটু দেখে নিই, ভাগটা আমরা দেখে নিই, তাহলে হবে 1426, তাই না? এটাকে 62 দিয়ে ভাগ করছি, আচ্ছা 2 দিয়ে করি দেখি, 2 দিয়ে করলে কত হবে, 2 দুকানে 4 আর 6 দুকানে 12, 1-এ 13, তাহলে এখান থেকে কত নামছে 8, আর এখান দিয়ে দেখো 4 মিলে গেলো 6। আচ্ছা এবার দেখো কত হবে, 3 দিয়ে যাবে নাকি, 3 দিয়ে না, এটা কত যাবে, আচ্ছা ঠিক করলাম কি, 6 নামলো 8, আচ্ছা এখানে তো 4 হয়ে গেছে যে শূন্য, ঠিক আছে। হ্যাঁ, তাহলে ঠিক আছে 86, তাহলে 86কে তো 62 দিয়ে যাবে না তাই তো, 32। আচ্ছা এখানে আমাদের কি কোথাও ভুল করলাম বলো তো, 1426 টাকা আছে তো, 1426 টাকা আছে, তাহলে দেখো 62 দিয়ে ভাগ করলে 2 দুকানে 4, ওহ ও আমি তো এখানে ভুল করেছি, এখানে হবে তাই তো বলছি 12 হবে, তাহলে 6 দুকানে 12, এখানে কিন্তু 1 নামবে তাই না? এবার 3 দিয়ে গুণ করে দাও, তাহলে দেখবে 186, তাহলে 62 দিয়ে ভাগ করলে হবে 23। তাহলে আমরা কি করব, আমার কি জানতে চেয়েছে ট্রেনের একটি টিকিটের দাম কত, তাহলে আমরা তো ট্রেনের একটি টিকিটের দাম কত ধরেছিলাম 3 টাকা, তাই না? তাহলে 23 ইন্টু 3 করে দেবে, দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে 69। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। এর পরের অঙ্কে যাই। দেখো পরের অঙ্কটা কি বলেছে, একটি ক্লাবের প্রতিটি সদস্য কোনো ত্রাণ তহবিলে ক্লাবের সদস্য সংখ্যা সমান সংখ্যক 5 টাকা মোট চাঁদা দেয়। ঠিক আছে, মোট চাঁদার পরিমাণ যদি 12,500 টাকা হয় ক্লাবের সদস্য সংখ্যা কত? তাহলে দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করো, ক্লাবের সদস্য সংখ্যা তো আমরা জানি না, তাহলে আমরা যদি ধরে নিই ক্লাবের সদস্য সংখ্যা এক্স এবং যতজন সদস্য ছিল প্রত্যেকে সেই সংখ্যক 5 টাকা করে দিয়েছে, এটাই এর মানে। তাহলে প্রত্যেকে যদি সেই সংখ্যক 5 টাকা করে দেয় তাহলে কি হবে বলো তো, তাহলে ইন্টু 5, তাহলে কত হবে 5x। ওকে, তাহলে দেখো এবার কি হচ্ছে যতজন, তাহলে এক্স জন ছিল প্রত্যেকেই 5x টাকা করে চাঁদা দিয়েছে, তাহলে দেওয়ার ফলে কত এসছে না 12,500 টাকা হয়েছে। তাহলে দেখো এই দুটো গুণ করলে কত হবে বলো তো 5x², তাহলে এইটাই সমান সমান 12,500, তাহলে x² মানে কত, 5 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে 5 25 125, আর এক্স এর মান আমি এখানে কত পাবো
50, তার মানে সদস্য সংখ্যা কত ছিল? 50 জন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। চলো পরের অঙ্কে যাই। দেখো 160-এর নিকটবর্তী কোন সংখ্যাকে 8 এবং 9 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? তাহলে প্রত্যেক ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে? 3। তাহলে আমি কি করব? প্রত্যেকটা সংখ্যা থেকে আগে 3 মাইনাস করে দেবো, যে অপশানগুলো আছে। তাহলে এখান থেকে 3 মাইনাস করলে কত হবে বলো তো? হবে 227। আচ্ছা, এখান থেকে যদি আমি 3 মাইনাস করি, এখান থেকে কত হবে বলো তো? 144। আচ্ছা, এখান থেকে যদি 3 মাইনাস করি, এখান থেকে কত হবে বলো তো? 72। আর এবার এখান থেকে যদি 3 মাইনাস করি, তাহলে আমাদের এটা কত হয় বলো তো? 217। তাহলে দেখো প্রথমে আমি কি করব না, আমরা 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম ফেলবো। 8 দ্বারা বিভাজ্যতার নিয়ম ফেলো। 8 দ্বারা ডিভিজিবলের নিয়ম কি? আচ্ছা, আমরা 9 দিয়ে ফার্স্ট দেখে নিই, তারপর 8 দিয়ে দেখছি। দেখো 9 দেওয়া ডিভিজিবল মানে কি, সব কটা সংখ্যার যোগফল যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে আমরা সমস্ত সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল বলতে পারি। তাহলে 9, দেখো এখানে 9 মিললে কেটে দাও, 7 আর 2 9, তাহলে 2 পড়েছে। 2 কি 9 দ্বারা ডিভিজিবল না? আমাদের তো বলতেই পারি এটা 9। আচ্ছা, এটাকে পাবো কি? দেখো 4 4 8 আর 1 9, তার মানে এটা মিলে যাবে 9 দিয়ে ভাগ করলে। আচ্ছা, এটাও তো ভাগ করলে মিলে যাবে 9 দিয়ে। আচ্ছা, এটা দেখো মিলবে কি? 2 আর 7 9 1 পড়ে আছে, এটাও মিলবে না। তাহলে আমরা যেহেতু এই দুটো মিলছে না, তাহলে এই দুটোকে বাদ দিয়ে দাও ডিরেক্ট। এবার দেখো 8 দিয়ে যদি ভাগ করে দেখি, 8 দিয়ে দেখো, 8 দিয়ে ভাগ করার নিয়ম কি না, লাস্টের তিনটে সংখ্যা যদি, মানে তিনটে সংখ্যা, লাস্ট তিনটে সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সেই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে দেখো যেই দুটো আমাদের বেরিয়েছে সেটা আগে করে দেখি, এই দুটোর মধ্যে 8 দ্বারা ডিভিজিবল কোনটা। তাহলে 8 দ্বারা দেখো, 8 দিয়ে যদি এটাকে ভাগ করি, 8 একে 8, তাহলে ওদিকে কত পড়ে থাকছে? 14 মানে 6, 8 8 64, এইটা মিলে গেল। 72 তো 8 দিয়ে মিলবে না, তাই না? তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং কত কম সময়ের মধ্যে আমরা এটা করে আসতে পারবো সেটা তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো দেখেই বুঝতে পারছো। চলো পরের অঙ্কে যাই, বা শেষ অঙ্ক। দেখো এখানে কি বলেছে, কিছু পরিমাণ অর্থ বার্ষিক সরল সুদে 8 বছরের দ্বিগুণ হয়, বার্ষিক সরল সুদের হার কত? তো খুবই সোজা অঙ্ক, অনেক ছেলের কাছে এগুলো খুব পাজেল হবে, কিভাবে করবে। দেখো দ্বিগুণ হয় বলেছে মানে কি, আসল যদি 100 টাকা ধরি, সুদ আসলে হয় তখন কত? না দ্বিগুণ হয়ে যায়। ঠিক আছে, সুদ আসলে হয় দ্বিগুণ। আচ্ছা, যদি আসলে আমরা 100 টাকা ধরেছি, তো তাহলে দ্বিগুণ মানে কি বলতে পারি? সুদ হচ্ছে 100 আর আসল 100, তাহলে এটা হচ্ছে আসল আর এটা হচ্ছে আমাদের সুদ। তাহলে আমরা সরল সুদের নিয়ম, আমরা নিয়ম, একটা নিয়ম আছে বা সূত্র আছে, আমরা সেটা দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটা দেখোনি, তারা আমার আগের ভিডিওতে আছে, গিয়ে সেটা দেখে এসো এবং তাহলে বুঝতে পারবে। তাহলে আমি বুঝে দিচ্ছি, দেখো আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। আচ্ছা, তবু আরেকবার আমি এখানে বলে দিই, আইটা কি? আই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদ। পিটা কি? পি ফর প্রিন্সিপাল, প্রিন্সিপাল মানে আসল, টি ফর টাইম, টাইম মানে সময়, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা সুদের শতকরা হার। তাহলে আমরা এখানে দেখো আই বলে, আমরা আই কত পেয়েছিলাম? আই তো এটা সুদ, তো এটা আই তো 100 পেয়েছিলাম, তাহলে আমি এখানে 100 লিখে দেব। আচ্ছা, আসল কত? 100 ধরে নিয়েছিলাম। সময় কত? 8 বছর। আমার সুদের হারটা বের করতে হবে, তাহলে আরটা বসিয়ে রাখবো বাই 100। তাহলে দেখো 100 100 কেটে দাও। আচ্ছা, 8 দিয়ে যদি 100কে ভাগ করি, তাহলে রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাবো না? তাহলে 8 দিয়ে যদি 100কে ভাগ করি, আমরা কত হবে? 12.5। 12.5% হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারলে এবং কত শর্ট টাইমের মধ্যে আমরা অঙ্কগুলো করেছি, সেগুলো তোমরা যদি এই মেথডগুলো ফলো করো, আমি কথা দিচ্ছি তোমরা কিন্তু একটাও পরীক্ষায় অঙ্ক, তোমাদের এক একটা অঙ্ক 10 থেকে 30 সেকেন্ডের বেশি লাগবে না, এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে বলছি, মানে গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তোমরা কিন্তু ভালো করে এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে দেখবে একদম হুবহু এই ধরনের অঙ্কগুলোই হয়তো তুমি পরীক্ষায় কমন পেলেও পেয়ে যেতে পারো। বুঝতে পেরেছো? তো সো ফ্রেন্ডস, আমি পলাশ স্যার ছিলাম তোমাদের সাথে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।